হাই ফ্রেন্ড, আমি নিতু আর তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষা চলছে। আজ 23শে ফেব্রুয়ারি। এখন আমি আলোচনা করব সেকেন্ড শিফটে এসে যাওয়া প্রশ্নগুলো নিয়ে। তো বন্ধুরা, তোমাদের প্রচুর প্রশ্ন রিপিটেড হচ্ছে। অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এছাড়া আগামীতে তোমরা যারা এসএসসি এমটিএস সিএসএল সিজিএল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরাও কিন্তু এই প্রশ্নগুলো দেখে যাবে। তোমাদের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তো বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন এই রিপিটেড প্রশ্ন। তো তোমাদের প্রথমেই বলা হচ্ছে প্রচুর প্রশ্ন কিন্তু তোমাদের রিপিটেড হচ্ছে। তো অবশ্যই ভালো করে দেখে যাবে প্রথম থেকে শেষ পর্যন্ত, আগামীতে যারা তোমরা পরীক্ষা দেবে। বলেছে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো সঠিক উত্তর কী হবে? রাশিয়া। রাশিয়ার সংবিধান থেকে কিন্তু মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছে। মূল সংবিধানে কিন্তু ভারতের মৌলিক কর্তব্য ছিল না। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু শরণ সিং কমিটির সুপারিশে এই মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়। ঠিক আছে, 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এবং শরণ সিং কমিটির সুপারিশে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়। মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানের 51 অনুচ্ছেদ এবং 4 ভাগে কিন্তু রয়েছে। বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা হলো 11টি, কিন্তু 1976 সালে মোট 10টি মৌলিক কর্তব্য ছিল। তো আমরা এখন দেখে নেব কোন দেশের থেকে কি সংবিধান নেওয়া হয়েছে। দেখো, রাশিয়ার থেকে কী নেওয়া হয়েছে? মৌলিক কর্তব্য, পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং ন্যায় বিচার। এই তিনটে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আয়ারল্যান্ডের থেকে নেওয়া হয়েছে, দেখো, রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য। রাজ্যসভায় কতজন সদস্য থাকে? মনোনীত সদস্য থাকে 12 জন। টোটাল 238 জন নির্বাচিত এবং 12 জন মনোনীত, টোটাল 250 জন কিন্তু সদস্য থাকতে পারে। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, যেটি ডিপিএসপি বলা হয়, যেটি ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 36 থেকে 51তে বলা আছে এবং ভাগ 4-এ বলা রয়েছে। অস্ট্রেলিয়ার থেকে নেওয়া হয়েছে যুগ্ম তালিকা, প্রস্তাবনা এবং যৌথ অধিবেশন। এই যৌথ অধিবেশন ডাকে কে? ভারতের রাষ্ট্রপতি, এবং সভাপতিত্ব করেন কে? স্পিকার। লোকসভার স্পিকার কিন্তু এই যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন, আর ডাকেন হচ্ছে ভারতের রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট। জার্মানি থেকে নেওয়া হয়েছে জরুরি অবস্থা। ভারতের 3 রকমের জরুরি অবস্থা রয়েছে: 352, 356 এবং 360। এই 3টি জরুরি অবস্থার কথা বলা আছে। জাপান থেকে নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের কার্য পরিচালনার নিয়মাবলী। কানাডার থেকে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি। আমেরিকা থেকে নেওয়া হয়েছে প্রস্তাবনা, মৌলিক অধিকার। মৌলিক অধিকার ভারতীয় সংবিধানে 12 থেকে 35-এ বলা আছে এবং ভাগ 3-এ বলা আছে। বিচার ব্যবস্থার স্বাধীনতা, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি, রাজ্যসভার চেয়ারম্যান রূপে উপরাষ্ট্রপতি। রাজ্যসভার চেয়ারম্যান কে হয়? উপরাষ্ট্রপতি, যেটা হচ্ছে বর্তমানে জগদীপ ধানকার মহাশয় রয়েছে। এবং অঙ্গরাজ্য শাসন ব্যবস্থা। সুইডেন থেকে নেওয়া হয়েছে লোকপাল বিল এবং দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধন পদ্ধতি, যেটি 368 নম্বর ধারায় আছে, সংবিধান সংশোধন পদ্ধতি। চলো নেক্সট। গ্রেট ব্রিটেন থেকে নেওয়া হয়েছে সংসদীয় শাসন ব্যবস্থা, আইনের শাসন ও আইনের পদ্ধতি, এক নাগরিকত্বের ধারণা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। ভারতের সংসদ কয় কক্ষ? দ্বিকক্ষ। একটা হচ্ছে লোকসভা, অপরটি রাজ্যসভা। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং শক্তিশালী নিম্নকক্ষ। চলো নেক্সট প্রশ্ন। শেফালি ভার্মা কোন খেলার সঙ্গে যুক্ত? তো আমি গতকাল কিন্তু এটাই বলে দিয়েছিলাম। তো শেফালি ভার্মা কিন্তু মহিলা ক্রিকেটার, ভারতীয় মহিলা ক্রিকেটার। অঞ্জুম চোপড়া,
কালকে এসেছিল, ঝুলন গোস্বামী, ঠিক আছে, মিতালি রাজ, হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্দানা, দীপ্তি শর্মা, ঠিক আছে, রিচা ঘোষ, সব কিসের সঙ্গে যুক্ত? এই ক্রিকেটের সঙ্গে কিন্তু যুক্ত। চলো নেক্সট দেখো, সুপ্রিম কোর্ট থেকে একটা প্রশ্ন এসেছিল, তো সঠিক কী প্রশ্ন সেটা বলা যায়নি, বলতে পারিনি, তো আমি সুপ্রিম কোর্ট থেকে কিছু প্রশ্ন তোমাদের আমি কালেক্ট করে দিচ্ছি। তো ভারতীয় সংবিধানে 124 নম্বর অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের থাকার কথা কিন্তু বলা আছে। ভারতীয় সংবিধানে 124 নম্বর ধারায় কিন্তু ভারতের সুপ্রিম কোর্ট থাকার কথা বলা আছে। বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ মোট 34 জন বিচারপতি রয়েছে। তো 33 জন বিচারপতি এবং একজন প্রধান বিচারপতি রয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স 65 বছর। বর্তমান সুপ্রিম কোর্টের বিচারপতি রয়েছেন ধনঞ্জয়া ওয়াই চন্দ্রচূড়, তিনি ভারতের 50তম রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ভারতের 50তম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ধনঞ্জয়া ওয়াই চন্দ্রচূড়। সুপ্রিম কোর্টের প্রথম ভারতীয় বিচারপতি ছিলেন হেরালাল জে কানাইয়া। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন এম ফাতিমা বিবি। 1950 সালে 28শে জানুয়ারি ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল। আর সুপ্রিম কোর্ট আমাদের সংবিধানের অভিভাবক। সুপ্রিম কোর্ট আমাদের সংবিধানের অভিভাবক। সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত? ভারতীয় সুপ্রিম কোর্ট কিন্তু নতুন দিল্লিতে অবস্থিত, নতুন দিল্লিতে। চলো নেক্সট, মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন? তো সঠিক উত্তর বৃহদ্রথ। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 321 খ্রিস্টাব্দে। আমি কিন্তু গতকালও এই প্রশ্নটা আমি হুবহু বলে দিয়েছি। তো 321 খ্রিস্টাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু 321 খ্রিস্টাব্দে মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন। কার সহায়তায়? কৌটিল্যের সহায়তায়। কৌটিল্য বা চাণক্যের সহায়তায় কিন্তু এই চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছিলেন। এবং শেষ রাজাকে বৃহদ্রথ। আর মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজাকে অশোক। অশোকের আমলে 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, ঠিক আছে, 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। শাসি স্তূপ কিন্তু এই অশোকের আমলে কিন্তু মধ্যপ্রদেশে তৈরি হয়েছিল। শাসি স্তূপ ভারতের সবচেয়ে বড় স্তূপ, যেটি মধ্যপ্রদেশে অবস্থিত। অশোক তার কন্যা সংঘামিত্রা এবং পুত্র মহেন্দ্র এবং মেয়ে সংঘামিত্রাকে কিন্তু শ্রীলঙ্কায় পাঠিয়েছিল বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য। পরবর্তী প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল? 2011 সালের জনগণনা থেকে কিন্তু প্রতিটা শিফটেই এক বা একাধিক প্রশ্ন চলে আসছে। 2011 সালের জনগণনা ছিল ভারতের 15তম এবং স্বাধীনতার পর 7তম, ঠিক আছে। তো প্রথম জনগণনা হয়েছিল 1872 সালে লর্ড মেয়র। তো জনসংখ্যা বৃদ্ধির 2011 সালে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 17.5%। ভারতের মেঘালয় কিন্তু জনসংখ্যার বৃদ্ধির হার সবচেয়ে বেশি ছিল। সেখানে জনসংখ্যা বৃদ্ধির হার কিন্তু 7.8%। এবং সবচেয়ে কম দেখা গেছিলো জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক হয়েছিল। তো নাগাল্যান্ডে কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম ছিল, সেখানে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল -0.58। তো দেখো ঋণাত্মক হয়ে গেছিলো। চলো নেক্সট, সুলতান জহর কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো সুলতান জহর কাপ কিন্তু হকি খেলার সঙ্গে যুক্ত। এই খেলাটি মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়। জহর কাপ কোথায় অনুষ্ঠিত? মালয়েশিয়া। এবং খেলাটি কিন্তু 2011 সাল থেকে কিন্তু শুরু হয়েছিল। 2011 সাল থেকে কিন্তু শুরু হয়েছিল। চলো নেক্সট, প্রথম ইঙ্গ বর্মা যুদ্ধ কবে হয়েছিল? তো প্রথম ইঙ্গ
বর্মা, যার বর্তমান নাম কিন্তু মায়ানমার। প্রথম ইঙ্গো বার্মা যুদ্ধ হয়েছিল 1824 থেকে 1826। দ্বিতীয় ইঙ্গো বার্মা যুদ্ধ হয়েছিল 1852 থেকে 1853 এবং তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ হয়েছিল 1885 সালে। তো তিনটে যুদ্ধই তোমাদের করে দিলাম। তো তোমাদের প্রথমটা যখন এসছে, পরবর্তী কোনো শিফটে ফার্স্ট এবং সেকেন্ড এবং থার্ড যুদ্ধও কিন্তু তোমাদের চলে আসবে। পরবর্তী প্রশ্ন, 2010 সালে কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো 2010 সালে ভারতের নতুন দিল্লিতে কিন্তু হয়েছিল। নতুন দিল্লি। এই একবারই মাত্র কিন্তু ভারতের কমনওয়েলথের আসর বসেছিল। আর 2022 সালে কমনওয়েলথ গেমস হয়েছিল ইংল্যান্ডের বার্মিংহামে। আর প্রথম কমনওয়েলথের আসর বসেছিল 1930 সালে কানাডাতে, কানাডার হ্যামিল্টনে কিন্তু প্রথম কমনওয়েলথের আসর বসেছিল। আর 2022 সালে কোথায় হয়েছিল? বার্মিংহামে, ইংল্যান্ডের বার্মিংহামে। 2010 সালে হয়েছিল ভারতে। ঠিক আছে। আর প্রথম কমনওয়েলথ 1930 সালে যেটা হয়েছিল, সেখানে কিন্তু অংশগ্রহণ করেছিল 11টি দেশ। চলো নেক্সট। নিচের কে একজন তবলা বাদক শিল্পী? এই টাইপের একটা প্রশ্ন হয়েছিল। তো দেখো, ওস্তাদ আল্লাহ রাখা খান, ওস্তাদ জাকির হোসেন, পণ্ডিত শঙ্কর ঘোষ, পণ্ডিত উদয় মজুমদার, স্বপন চৌধুরী, অনুরাধা পাল, এই সবই কিন্তু তবলার সঙ্গে যুক্ত। তো তোমাদের যেটা অপশন থাকবে সেই হিসেবে কিন্তু তোমাদের উত্তর হয়ে যাবে। এবং বিক্রম ঘোষ, ঠিক আছে, বিক্রম ঘোষও কিন্তু তবলাবাদক। ইয়াকশাগান কোন রাজ্যের একটি নৃত্য? তো ইয়াকশাগান কিন্তু ভারতের কর্ণাটকের একটি নৃত্য। ঠিক আছে। এই নৃত্য, লোকনৃত্য বলো, এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদের আসে। তাই ইয়াকশাগান কোথাকার নৃত্য? ইয়াকশাগান কিন্তু কর্ণাটকের নৃত্য। চলো নেক্সট। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 2023-24 অর্থ বছরে ভারতের জিডিপি বৃদ্ধির পরিমাণ কত রেখেছিল? জিডিপি, যার সম্পূর্ণ নাম গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি সম্পূর্ণ নাম। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 2023-24 অর্থ বছরে ভারতের জিডিপির বৃদ্ধির পরিমাণ কত রেখেছিল? 7% রেখেছিল। রিজার্ভ ব্যাঙ্ক, আরবিআই, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1935 সালে এবং জাতীয়করণ করা হয়েছিল 1949 সালের 1 জানুয়ারি। আর বর্তমান গভর্নর শক্তিকান্ত দাস। পরবর্তী প্রশ্ন, 1947 সালে ভারতের স্বাধীনতার সময় ভারতের কত শতাংশ মানুষ কৃষি নির্ভর ছিলেন? তো 1947 সালে ভারত যখন স্বাধীনতা লাভ করে, তখন কিন্তু ভারতের 75% মানুষ কিন্তু কৃষি নির্ভর ছিলেন। ঠিক আছে। চলো নেক্সট। 12তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল ড্যাশ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির অর্জন করা, প্রবৃদ্ধি। তো 12তম পঞ্চবার্ষিকী ছিল ভারতের শেষ পঞ্চবার্ষিকী, যার সময়কাল ছিল 2012 থেকে 2017। কিন্তু 2017 আগে কিন্তু আমাদের নীতি আয়োগ চালু করেছিল। ঠিক আছে, নীতি আয়োগ চালু করেছে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ভেঙে, কিন্তু এই নীতি আয়োগ তৈরি করে প্ল্যানিং কমিশনে কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা করতো, কিন্তু এই প্ল্যানিং কমিশনকে ভেঙে দিয়ে কিন্তু নীতি আয়োগ কিন্তু গঠিত হয়েছিল। ঠিক আছে। তো ভারতের শেষ পঞ্চবার্ষিকী ছিল 12তম পঞ্চবার্ষিকী, আর যেখানে অর্থনৈতিক বৃদ্ধির হার ছিল কত রাখা হয়েছিল? 8% রাখা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 2021 সালের রিপোর্ট অনুযায়ী কোন রাজ্যে সবচেয়ে বেরোজগারি রয়েছে? তো 2021 সালের রিপোর্ট অনুযায়ী কিন্তু ভারতের হরিয়ানাতে কিন্তু সবচেয়ে বেশি বেরোজগারি রয়েছে। চলো নেক্সট। 2011 সালের জনগণনা অনুযায়ী সবচেয়ে বেশি জনসংখ্যা কোন রাজ্যের? তো 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা ছিল উত্তরপ্রদেশে, আর সবচেয়ে কম জনসংখ্যা ছিল সিকিমে। আয়তনের দিক থেকে বৃহত্তম রাজ্য রাজস্থান এবং আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম রাজ্য গোয়া। তো কটাই প্রশ্ন তোমাদের জন্য আমি কালেক্ট করতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। তো বন্ধুরা,